দেশে যখন 7 শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং সেই মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হচ্ছে, হামের টিকা দেয়া, হামের টিকা কেনা, এই ব্যাপারগুলোতে গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, সেটা সরকারের তরফ থেকে স্বীকার করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন টিকাতে এত শিশুর মৃত্যুতেও ডক্টর ইউনূস একটি শোকের বার্তাও দেননি, তখন গতকালকে আমরা দেখেছি নির্লজ্জ নাচানাচি তার 85তম না 86তম জন্মদিনে। এবং সেই জন্মদিনে আমরা দেখেছি নাহিদ ইসলাম উপস্থিত হয়ে ডক্টর ইউনূসের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলেছেন। অন্যদিকে ডক্টর ইউনূসও বলেছেন নাহিদ ইসলাম সম্পর্কে আকাশচুম্বী মন্তব্য। এরকম ঘটনা গতকালকে যখন ঘটেছে, এরই মাঝে সংসদে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। এই প্রথম বিএনপির পক্ষ থেকে, বিএনপির মাননীয় প্রধানমন্ত্রীর পরে বিএনপির সব থেকে ক্ষমতাবান কিংবা বিএনপির সব থেকে বেশি আলোচিত নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন যে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। ঘটনা কি দাঁড়াচ্ছে? বিএনপি কি একটু ইউটার্ন নিচ্ছে এবং সেই ইউটার্ন নেয়ার পেছনে কি আন্তর্জাতিক কোনো খেলা রয়েছে? এর আগে আমরা দেখেছি বেশ কয়েক দফা প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আদালতে একাধিক রিট হয়েছে, মামলা হয়েছে, কিন্তু সেগুলো আদালতে বাতিল হয়ে গেছে, মামলা গ্রহণই করা হয়নি। সেরকম পর্যায়ে মনে হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে বিএনপি কোনোভাবেই কোনো নেগেটিভ আচরণ করতে চায় না। এখন কি তাহলে গণেশ উল্টে গেল? যদি সর্বোচ্চ দুর্নীতি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয় এবং যদি শেখ হাসিনা আমলের দুর্নীতির বিচার হয় এবং সেই বিচারকে আমরা বৈধ বলি, তাহলে বিচার কি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিরও হওয়া উচিত না? সেই প্রশ্ন উঠেছে। চলুন সংসদে সালাউদ্দিন আহমেদ কি বললেন, কি বোঝাতে চাইলেন এবং সেই বলার সঙ্গে কাজের সম্পর্ক কতটা মিলছে। থাকবেন দর্শক। বলছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির সব থেকে প্রভাবশালী মন্ত্রী তিনি, প্রধানমন্ত্রীর পরে। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন অবশেষে যে প্রফেসর ইউনূসের আমলে শুধু দুর্নীতিই হয়নি, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। যদি তাই হয়, শেখ হাসিনার দুর্নীতির আপনি বিচার করবেন, ডক্টর ইউনূসের দুর্নীতির বিচার করবেন না? একই দেশে দুই আইন কি চলতে পারে? ফ্যাসিস্ট বলে আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়ে আমরা কি প্রত্যাশা করেছিলাম আর একটা ফ্যাসিস্ট সরকারের? আমরা কিন্তু প্রত্যাশা করিনি, কিন্তু পেয়েছিলাম সেটাই আজকে সংসদে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে সেটা প্রমাণিত হলো। কি বলছেন তিনি? অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে বক্তব্য, এই বক্তব্যের ভেতরে চলুন এবার একটু ঢুকে। ভেতরে ঢুকলে অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে এই মন্তব্য তিনি করেন, বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হাওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছে। অর্থাৎ তিনি সরাসরি বলছেন যমুনার ভেতরে, বাহিরে, কানাচে আনাচে বিভিন্ন জায়গায় দুর্নীতি, যে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কি সেই আহ্বান শুনবেন, নাকি এটা একটা চটকদার কথা মাত্র, কথার পৃষ্ঠে কথা, কিংবা সংসদকে এক ধরনের একটা গরম করে রাখার উপাত্ত হিসেবেই বলা হয়েছে? সময়ই বলে দেবে সেটা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। এসব কথা আমি বলছি না, গণমাধ্যম বলছে। এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে, অর্থাৎ সেই
দুর্নীতির মহাসমারোহ যখন চলছে, সেই অস্থির সময় পার করে আমাদেরকে নির্বাচন আদায় করতে হয়েছে। নির্বাচন, তার মানে নির্বাচন ইউনূস সরকার দিতে চায়নি, বিএনপিকে আদায় করতে হয়েছে। এবং বিএনপির দৃঢ় অবস্থানের পাশাপাশি আমরা সেনা প্রধানের দৃঢ় অবস্থান দেখেছিলাম, সেই কারণে ইউনূস সরকার নির্বাচন অবশেষে দিতে বাধ্য হয়েছে। এবং নির্বাচন যখন দিয়েছে তখনও তাদের একটা মেটিকুলাস প্ল্যান ছিল যে নির্বাচনকে প্রভাবিত করে কিভাবে ডক্টর ইউনূস তার নিয়োগদাতাদের ক্ষমতায় আনবেন। কিন্তু সেটাও শেষ পর্যন্ত সেনাপ্রধানের দৃঢ়তা এবং বিএনপির বিচক্ষণতার কারণে ধ্বংস হয়ে গেছে, কিংবা সেই প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি বলছেন, হ্যাঁ, এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি। এখানে স্পষ্ট কথা যেটা সালাউদ্দিন আহমেদের, যে ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাননি। আমরা কৌশলে এই গণভোট, জুলাই সনদ, এটা ওটা সেগুলোতে রাজি হয়েছি যেন অন্তত তিনি নির্বাচনটা দেন। গোবর তো এখানেই ফাঁস হয়ে যায়। ডক্টর ইউনূস যে নির্বাচন দিতে চাননি, এই আলোচনা যে অনেক সমালোচক করেন, তার বাস্তবতা তো আমরা এখন দেখছি। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এই প্রথমবারের মতো বিএনপির পক্ষ থেকে স্বীকার করা হলো ডক্টর ইউনূসের আমলে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, এবং প্রকাশ্যে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হলো যে এই দুর্নীতির যেন তদন্ত করা হয়। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিনীত প্রশ্ন, এরই মাঝে ওই সরকার যাওয়ার পরপরই দুদকে এক গাদা শত শত অভিযোগ দায়ের করা হয়েছে, আবেদন গিয়েছে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে। ডক্টর ইউনূস, তার উপদেষ্টা মণ্ডলী আসিফ নজরুল, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আদিলুর রহমান, রেজওয়ানা হাসান, তাদের বেশিরভাগের নামে দুর্নীতির অভিযোগ গেছে দুদকে। তাহলে দুদক কথা বলছে না কেন? দুদক চুপ করে আছে কেন? যদি আপনারা তদন্ত করতেই চান, তদন্ত দুদক শুরু করছে না কেন? আদালতের কথা না হয় বাদই দিলাম, মানে আদালত তো স্বাধীন, মানে বাস্তবিক অর্থে তো আমরা সেটাই চাই যে আদালত স্বাধীন হোক। আদালতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগই করা হচ্ছে সেই অভিযোগই খারিজ হয়ে যাচ্ছে। এটা আমরা আদালতের স্বাধীনতার প্রমাণ হিসেবেই দেখতে চাই। কোনোভাবেই এটা ভাবতে চাই না যে প্রফেসর ইউনূস যেভাবে আদালতকে প্রভাবিত করে যা ইচ্ছা তাই করেছেন, সেই ক্ষমতা এখনো ইউনূস প্রয়োগ করছেন কোনো না কোনো মাধ্যমে। সেটা আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু একটা ব্যাপার বলতে চাই, এবং একটা ব্যাপার দৃশ্যমান হওয়া খুবই উচিত, যে অপরাধীর পরিচয় একমাত্র অপরাধী, দুর্নীতিবাজের পরিচয় দুর্নীতিবাজ, এর বাইরে আর কোনো মানে পরিচয় থাকার কথা নয়। সে প্রফেসর ইউনূস নোবেলজয়ী তিনি হন, কিংবা শেখ হাসিনা মহাপরাক্রমশালী টানা 15.5 বছরের ক্ষমতার অধিকারী যিনি ছিলেন তিনি হন, যেই হন না কেন, দুর্নীতির বিচার যদি আপনি ডক্টর ইউনূসের করতে চান, তাহলে শেখ হাসিনা দুর্নীতি করলে তারও বিচার করতে হবে। বিচার পরের কথা। আপনি শেখ হাসিনার দুর্নীতির তো মানে তদন্ত করছেন, বিভিন্নভাবে বলছেন শেখ হাসিনা $234 বিলিয়ন এই দেশ থেকে পাচার করেছে। ওই তদন্ত যেহেতু করছেন, তাহলে সংসদে ওপেন বলার পরে ডক্টর ইউনূসের সরকারের দুর্নীতির তদন্ত হবে, এই আশায় বুক বাঁধতে চাই আমরা। যদি তদন্তে ভুল প্রমাণিত হয়, ওয়েল অ্যান্ড গুড। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দেশের ইতিহাসের সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, তাহলে পরিণামটা যেটা হওয়া উচিত আইনগতভাবে, সেটাই আমরা দেখতে চাই। আমরা ওই দৃশ্য দেখতে চাই না যে হামে শত শত হাজার শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে, হাজারো পরিবারে কান্নার রোল চলছে, তখন ইংরেজি গান বাজিয়ে ড্রামের তালে তালে 85 বছরের একজন বৃদ্ধ বিদেশি অতিথিদের নিয়ে নাচাগানা করছেন জন্মদিনের উৎসব পালন করার জন্য। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। তুরাগ নদীতে 3 জনের মরদেহ, এই খবরটা মোটামুটি বাংলাদেশের সমস্ত পত্রিকায় এসছে, কিন্তু সোশ্যাল মিডিয়া ঘিরে যেই প্রচার, সেই প্রচারে এখন পর্যন্ত যেহেতু পুলিশের দিক থেকে বাস্তবিক অর্থে কোনো স্টেটমেন্ট সে অর্থে পাওয়া যায়নি, পাওয়া গেছে পুলিশ বলছে যে তুরাগ নদীতে 7 মরদেহ, এই গুজব যারা রটাচ্ছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এখন সোশ্যাল মিডিয়ার যে প্রচার, সেই প্রচারকে ঘিরে এবং একই সঙ্গে একই সময় এখন পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার ঘিরে যে আলোচনা, সেটার দিকে আমি একটু আপনাদেরকে নজর দিতে চাই। এবং সেদিকে যদি নজর দেন তাহলে রীতিমতো কিছু প্রশ্ন ওঠে। আমাদের আহ্বান থাকবে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন যে প্রশ্নগুলো মানুষের মনে উঠতে পারে, সেই প্রশ্নগুলোর একটা সঠিক সুরাহা দিবেন, আর নাহলে এগুলো জল বহুদূর গড়ায়। এবং গুজব, বাংলাদেশ এমন এক গুজবের দেশ, যে দেশে গুজব কত ভয়ঙ্কর হতে পারে তা খালেদা জিয়ার সরকারের সময় দেখা গেছে, শেখ হাসিনার সরকারের সময় দেখা গেছে। ইভেন বিরোধী দলে থাকা অবস্থায়ও বিরোধী দল বিএনপি গুজবের মুখোমুখি পড়েছে, গুজবের শিকার হয়েছে। আবার আওয়ামী লীগ যে এখন বিরোধী অংশে, তারাও নানানভাবে গুজবের শিকার হচ্ছে। খবরটা হচ্ছে এরকম যে রাজধানীর তুরাগের রানা ভোলা এলাকায় বসবাস করতেন মোহাম্মদ সুমন, বয়স হচ্ছে 18 বছর। 18 বছর বয়সের সুমন ও আরিফ হাসান রাকিব, তার বয়স 20 বছর। দুজনেই পরিবারের সঙ্গে সেখানে থাকতেন। 2 দিনের ব্যবধানে তুরাগ নদ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। 22 জুন বাসা থেকে বের হন তিনি। তুরাগে লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সেটি সুমনের বলে চিহ্নিত করেন। এই ঘটনায় নিহতের ভাই অপমৃত্যুর মামলা করেছেন। সুমন কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করতেন। এর আগে বুধবার তুরাগনদ থেকে আরিফ হাসানের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় আরিফের চাচা মোহাম্মদ আশরাফুল ইসলাম বাদীর অপমৃত্যুর মামলা করেছেন। একই দিন দিয়াবাড়ি ঘাট থেকে রনি মোল্লা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 2 দিনে তুরাগ থেকে মিলল 3 জনের লাশ। গত শুক্রবার রনির ক্ষেত্রে তার বাবা কফিল উদ্দিন মোল্লা, তিনি বলছেন তারা মণিপুরের মোল্লাপাড়া এলাকায় থাকেন। তার ছেলে দিয়াবাড়িতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তিনি শুনেছেন ঘটনার দিন বাসায় ফেরার পথে দিয়াবাড়ি ঘাটে পরিচিত একজনের সঙ্গে গোসলে নামেন তার ছেলে। তিনি বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। রনির মৃত্যুর ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুমনের পরিবারের সদস্যরা জানান, সুমন আহমেদ চৌধুরীর নামে তার একটি ফেসবুক আইডি ছিল। যে জায়গাগুলো প্রশ্ন উঠতে পারে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে একটু জোর দিচ্ছি। 6 দিন আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মানে 23 জুন উপলক্ষে একটি শোভাযাত্রার ভিডিও সেটিতে আপলোড করা হয়েছিল। গতকাল রাতে সুমনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় বিভিন্ন সময় দলীয় কার্যক্রমের ভিডিও আপলোড করা আছে। সুমনের মরদেহ উদ্ধারের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ বা আইডি থেকে দাবি করা হয়, তুরাগ থানা এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া মিছিলের পর থেকে বিএনপি নেতাকর্মী ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যদের হামলার পর থেকে 7 জন নেতাকর্মী নিখোঁজ। 3-4 জনের মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে, সমকাল বলছে তার রিপোর্টে। এদিকে গতকাল পুলিশ সদর দপ্তরের ভেরিফাইড ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরাগ নদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে এমন শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, তিনি বলছেন, 25 জুন দিবাগত রাতে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদে একজনের লাশ ভেসে উঠেছে এমন খবর পায় পুলিশ। এরপর সেই মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ নিহত পরিবারের দেহটি সুমনের বলে শনাক্ত করে। আর দারুসালাম থানা সূত্র জানায়, বুধবার তুরাগ নদ থেকে আরিফ হাসানের নামের একজন মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি তুরাগ থানার রানা ভোলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় আরিফের চাচা আশরাফুল বাদীও অপমৃত্যু করে মামলা করেছেন। আরিফের চাচা, তিনি বলছেন, 22 জুন সকালের দিকে বাসা থেকে বের হয় আরিফ। ওই দিন বিকেলে মোবাইলে মায়ের সঙ্গে কথা হয়েছিল তার। এরপর থেকে নিখোঁজ ছিল। বুধবার তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার হয়। এখন সমকাল পত্রিকার রিপোর্ট যদি দেখেন, সমকাল পত্রিকার রিপোর্ট পুলিশের বক্তব্য ছেপেছে। পুলিশ বলছে যে 7 জনের মরদেহ তুরাগ নদে ছাত্রলীগ আওয়ামী লীগের যেটা প্রচার করা হচ্ছে সেটা বিভ্রান্তিকর। আবার একজনের, সেখানে তার 1 বা 2 জনের, তাদেরকে বলা হচ্ছে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ফলে এই বিষয়টি পুলিশ আরো বিস্তারিত তদন্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেহেতু পার্লামেন্ট চলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দায়িত্বশীল ব্যক্তিরা আরো জোরে সোরে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এটাই স্বাভাবিক। আর নাহলে একই সঙ্গে ঘটনা ধরলেও আমরা ঘটেনি, কিন্তু এই যে একটা সারা দেশে ছড়িয়েছে, আমরা গ্রামগঞ্জ থেকে ফোন পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, মানুষ জানতে চায় যে আসল ঘটনাটা কি ঘটেছে। যারা একটু আওয়ামী লীগ ঘরানার, আওয়ামী লীগ সমর্থন করেন বা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে কোনোভাবে এখনো সম্পৃক্ত,
তারা বিশ্বাস করছেন যে একটা ঘটনা বড় কিছু ঘটেছে ভবিষ্যতে। এটা ভবিষ্যতের জন্য এটা তাদের জন্য সিগন্যাল, কারণ তারা যেহেতু ইতিমধ্যে রাস্তায় ঝটিকা মিছিল নিয়ে নামছে। ইভেন 23 জুন যেদিন সাংঘাতিক রকম প্রস্তুতি ছিল সরকারের দিক থেকে, সেনাবাহিনী মোতায়েন করা হলো, বিজিবি মোতায়েন করা হলো, হাজার হাজার পুলিশ মোতায়েন করা হলো, সেই সময়ে এরকম একটি খবর, এই খবরটির সঠিক সুরাহা শুধুমাত্র সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর তার সুনির্দিষ্ট বক্তব্যের মাধ্যমেই বোধহয় পরিষ্কার করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।